আমি কংগ্রেচুলেট করেছি দলিল ভাইকে, শাহ আলম সাহেব। তার মানে ওনারা কাজ করেছেন, ওনাদের কাজের স্বীকৃতি আমি দিয়েছি, ওনাদেরকে আমি সম্মানিত করার চেষ্টা করেছি। উনি নিজে জানেন। আরো লোক আছেন আরো ইউনিয়নে যারা কাজ করেছেন 17 বছর আমার সাথে। এখন কথা হলো, ওনারা যে ভোটের জন্য আসেন, 2001 সালে তো আমাকে ভোট দিয়েছিলেন, এলাকার কি উন্নয়ন করেছেন উনি বলেন? 17 বছর কি দেখেছেন ওনাকে? দেখেছেন? কিছুদিন আগে উনি 14 গ্রাম দলিতে ওনার কর্মীদেরকে নিয়ে উনি একটা বক্তব্য রেখেছেন। কর্মীদেরকে বলেছেন, মানে ভোটারদের কাছে যেতে হবে, পাগলের মতো যেতে হবে, পাগল করে ফেলতে হবে, লাগলে ভোটারদের পায়ে ধরতে হবে। তারপরে পায়ে ধরলে কি সমস্যা আছে? আমি তো দেখি কোনো সমস্যা নেই, কারণ আপনি একবার পায়ে ধরে এমপি হবেন, 5 বছর লোকজন আপনার পায়ে ধরতে থাকবে। দেখেছেন, শুনেছেন কথাটা? তার মানে ভোটারদেরকে কত অশ্রদ্ধা অসম্মান উনি করেন। আমাদের প্রতি ওনার কত খারাপ ধারণা। মানে ওনার লোকজনকে বলছেন যে যাও পায়ে ধরো, এমপি যখন আমি হব 5 বছর। ইসলামের কথা বলে 5 আগস্টের পরে 14 গ্রামের যত দখল, মানুষের দোকান দখল, পুকুরের মাছ লুট, দিঘির মাছ লুট, যত চাঁদাবাজি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে গোনা দল, বাংলাদেশ জাতীয় দলের কোন নেতা কর্মীতে অংশগ্রহণ করে নাই। পক্ষান্তরে এই 14 গ্রামে যত চাঁদাবাজি করেছেন বা হচ্ছে এখনো, তারা করছে। 14 গ্রামের সবচেয়ে বড় দিঘি জগন্নাথ দিঘি, নাম শুনেছেন কিনা? জগন্নাথ দিঘি, জগন্নাথ দিঘির মাছ লুট হয়েছে, রাতে মাছ লুট করেছে। কে করেছে? ছোট সাহেব করেছে। ছোট সাহেবটা কি জানেন নাকি আপনারা? জানেন নাকি? ছোট সাহেব লুট করেছে। তাইলে বড় সাহেব বা মেজো সাহেব যদি এমপি হয়, ছোট সাহেব এখনই মানুষের দিঘির মাছ লুট করেন, আবার এমপি হলে কি করবেন? আপনারা এখানে অনেক হাজী সাহেব আছেন না? আছেন নাকি? তাই হাত তুলেন তো হাজী সাহেব। আচ্ছা, হাজী সাহেবরা আছেন। মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন ওনার বড় ভাই, উনি হাবের নির্বাচন করতে প্রার্থী হয়েছিলেন কিছুদিন আগে। বক্তব্যে সোশ্যাল মিডিয়া এসছে, উনি বক্তব্য রাখতেছে ছোট, আচ্ছা বলতেছে যে আমাকে যদি ভোট দাও, হাজী সাহেবদের জন্য সরকারি ধার্যকৃত যে টাকা, ধরেন যদি সরকারের ধার্যকৃত আপনার জন্য 2 লাখ টাকা করে সরকারকে দিতে হয়, উনি নির্বাচিত হলে আরো 30,000 টাকা করে বেশি নেবে। কত টাকা? 30,000 টাকা। সেই টাকা উনি নিয়ে 32,000 কোটি টাকা একটা ফান্ড করবে। কত? 32,000 কোটি টাকা। কার টাকা? হাজী সাহেবদের টাকা। কার টাকা? ধর্মের কথা বলে আর হাজী সাহেব কোথায় কথায় স্পর্শকতার জায়গায় আছে ওনাদের ধর্মকর্ম। 32,000 কোটি ফান্ড করে ওনাদের মধ্যে বন্টন করবে। তার মানে ধর্ম নিয়ে ওনারা খেলেন। এই সমস্ত বিষয়গুলো আপনাদের জানতে হবে। এখন মা বোনদের কাছে যান, প্রতিদিন প্রতিনিয়ত তারা যাচ্ছেন, কারণ নারীরা মন, মা বোনদের মন একটু সফট। ধর্মের কথা যখন ওরা শুনে এরা আরো একটু তেলা হয়। যখন ব্যস্তের কথা বলে তখন ওদের চোখে পানি আসে। তারপরে বলে যে দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত যাবে। এখন দাড়িপাল্লা ভোট তো ভাই 2026 সালে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে সরকার করছে। আজকে যিনি মারা যাবেন, আজকে আমার মা বোন যিনি মারা যাবেন, উনি কিভাবে ব্যস্ত যাবেন? যদি পাল্লায় ভোট দিলে ব্যস্ত যাই, আজকে যিনি মারা যাবেন, আমার তো কথা। তো কত বড় হটকারিতা, কত বড় ভণ্ডামি তাদের মাঝে। তো মা বোনদেরকে, যেহেতু একজন বক্তা এখানে বলেছেন ভাইয়েরা বাবারা অনেক বেশি বিদেশ থাকেন, মাদের ভোট বেশি, 55% ভোট 14 গ্রামের মায়েদের। এখন ঘরে ঘরে মাদের ভোট এনশিওর করতে হবে এবং ওদেরকে বুঝাতে হবে তারা যে ইসলামের কথা বলে সেই ইসলাম তো মদিনার ইসলাম না। তারা যে ইসলামের কথা বলে সেই ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না। বলে কিভাবে? তাদের প্রতিষ্ঠা হয়েছে কত? 1941 সালে। কত? 1941 সালে। ওদের প্রতিষ্ঠাতার নাম কি জানেন? মাওলানা আবুল আলা মওদুদী। তা আবুল আলা মওদুদী যখন হাঁটতেন, ওনার হাতে ওই যে আমার ফুয়াতো ভাই মামতো ভাই লাঠি নিয়ে আসছেন না, এরকম লাঠি নিয়ে হাঁটতেন। উনি যখন বক্তব্য রাখতেন,
বক্তব্য রেখে উনি এই লাঠিতে একটু উঁচাই ধরতেন, উঁচাই ধরে বলতেন, আমার এই লাঠিতে যে শক্তি, আমার এই লাঠির যে ক্ষমতা, মোহাম্মদের সেই ক্ষমতা নেই। মোহাম্মদ মানে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনারা কি মদিনার ইসলাম, প্রকৃত ইসলামকে অন করে কিনা? ওনারা প্রকৃত ইসলামকে ওরা ধারণ করে, ওরা ব্যবসা করে। এটা ওদের ব্যবসা। বলে কেমন ব্যবসা? দেখেন, ধর্মের কথা বলে আমার আর আপনার কাছে যায়। আমরা ব্যাংকে টাকা রাখলে যদি কেউ এফডিআর করে 6 বছরে ডাবল হয়। অনেকে আছে না ব্যাংকে টাকা রাখে, যারা বিদেশ থাকেন, অনেকে টাকা পাঠান, ভাবিরা মায়েরা কিছু সঞ্চিত টাকা রাখছেন। ওরা কি করেছে? আমাদেরকে প্রলুব্ধ করেছে যে ব্যাংকে টাকা রাখা দরকার নাই, বাড়িতেও গয়নাগাড়ি দরকার নাই, বেসো টাকা দাও 20% প্রফিট। কত পার্সেন্ট? 20% প্রফিটের কথা বলি। আইসিএল, এফআইসিএল কি দিয়ে জানি, আরে অনেকে মাল্টিপারপাস। এই যে টাকাগুলো আমাদের নিল, এটা আগে ফেরত দিছে? দিছে। আছেন না কেন? অনেকে, অনেক গরিব ক্ষতিগ্রস্ত আছেন না? তো ব্যস্ত যদি যেতে হয়, মানুষের হক আদায় না করে তো ব্যস্ত যেতে পারবে না। আমি অন্য কত গুনাহ করি, আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু কারো হক এটা যদি প্রাপ্য হয়, যিনি পাবেন উনি মাফ না করলে, না করা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন, ঠিক না? তাইলে আমাদের যে টাকা নিলেন, আমাদের হকের টাকা, আমার মায়ের গয়নাগাড়ি বেচা টাকা, আমার বাবা বিদেশ থেকে পাঠাচ্ছে সেই সঞ্চিত টাকা, আমার ভাই বিদেশ থেকে পাঠাচ্ছে সেই সঞ্চিত টাকা, সেই টাকা কই? আপনি যে 2 বার নির্বাচন করলেন, 3 বার নির্বাচন করলেন, কার টাকায়? আমাদের টাকায়। এই ধর্মের সুশ্রুতি দিয়ে আমাদের থেকে টাকা বের করে নিলেন, টাকা তো ফেরত দিলেন। 20% করে কয় মাস, 2 মাস, 4 মাস, 6 মাস দিলেন, তারপরে মূল টাকাই নাই, আপনারা উদা। তাইলে এরা কি আসলে প্রকৃত ইসলাম মন করে কিনা? কি মনে হয় আপনাদের? তাইলে আমাদেরকে ওনারা যেভাবে বোকা বানাচ্ছে, মাটিটা 14 গ্রাম, জায়গাটা 14 গ্রাম, অনেক উর্বর। 14 গ্রামের মানুষকে বোকা বানানো হবে না। এরা জামাতের ঘাঁটি। আর কিসের জামাতের ঘাঁটি? 2 বার 3 বার নির্বাচন করলে জামানত বাজার তুলে ঘাঁটি হলে কোন সময়? এটা বরং আমরা বলতে পারি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি। আমরা বলতে পারি এখন, কারণ 5 আগস্টের পরে 14 গ্রামে 434 গ্রাম আমরা গ্রাম কমিটি করেছি। প্রথম কি করেছি? জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, উনি গ্রাম সরকার করেছিলেন। কি কারণে? ফ্যাসিলিটি যেটা আসবে সেটা সরকার, গ্রাম সরকারের মাধ্যমে আসবে, একদম তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য গ্রাম সরকার করেছেন। আমরা সেই আদলে গ্রামের কমিটি করেছি, গ্রাম সরকার করেছি। দল যখন ক্ষমতা আসবে, ওইটা আমরা অটোমেটিক স্বীকৃত হয়ে যাবেন আপনার গ্রাম সরকার। প্রথমে গ্রাম কমিটি, তারপরে আমরা প্রতিটা ওয়ার্ডে গিয়েছি, প্রতিটা ওয়ার্ড। আপনারা দেখেছেন, আজকে তো আপনাদের একটা ওয়ার্ড, হয়তো আপনাদের এখানে আসি নাই আমি তখন দক্ষিণে ছিলাম, দক্ষিণে বেশি ছিলাম। প্রতিটা ওয়ার্ডের যে উপস্থিতি, এটা কি প্রমাণ হয় না? উনি কাশিনগর বাজার গণসংযোগ করে 30 জন 35 জন লোক, ওনার ওই আলপরা গুনগুতি থেকে আসি হাঁটে, আলপরা গুনগুতি থেকে হাঁটে। তো কাশিনগরে আলপরা গুনগুতি মেহমানের কামটা কি? কামটা কি? এখানে কয়জন লোক জামাত করে? এখন যে ভাব দেখায়, মানে তারা নিয়ে যাবে, আর আমাদের আধা ঘন্টার কম্পন সহ্য করতে পারবে না। আধা ঘন্টার কম্পন। সে কি জানে আমাদের অতীতের যে বিষয় ছিল? হ্যাঁ, হয়তো আপনাকে বর্গা দিছে, কিন্তু মানুষ তো ভোট দিছে, বেমানি করে নাই। আপনি ফাইসেন ভোট 21,000, ফাইসেন ভোট 23,000, বিএনপির প্রার্থী সাইড দিল দুটো, ফাইলেন একটা 8,000। বাকি ভোট কার? বাকি ভোট কার? আমাদের তখন হয়তো সাংগঠনিক কাঠামো ছিল না বা দুর্বল ছিল। এখন আমাদের সাংগঠনিক কাঠামো অনেক মজবুত। আমার কমিটি আছে 10টা। কয়টা? 10টা। বিএনপির সাথে যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, মৎস্যজীবী দল আছে, ওলামা দল আছে, মহিলা দল আছে, ছাত্র দল আছে। তারা কি আছে? তারা কয়টা? এই যে নেতা কর্মীরা বললাম না, যদি বক্তব্যের সুযোগ দিই, ফজর নামাজের আযান দিই, আর তারা আপনি দেখবেন যেখানে যায় স্টেজ খেয়াল করে দেখিয়ে, সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখেন না, খেয়াল করেন, ওই কয়েকজন। আমি বলি, আমার ইউনিয়নে যারা নেতৃত্ব দিচ্ছে, কাশীনগর অনেক বড় সংগঠন,
যার কারণে সব নেতাকে অ্যাকোমোডেট করতে আমরা দুই ভাগ করেছি, সাংগঠনিকভাবে দুই ভাগ। ধরেন উত্তর আর দক্ষিণ যাই বলে, কাশীনগর ইউনিয়ন নেতাদের যে যোগ্যতা বা যে পরিচিতি, যে সাংগঠনিক দক্ষতা, ওনাদের উপজেলা কমিটির নেতাদেরও নাই। আমি বিশ্বাস করি। সাথে আমি যেটা বলি, আমাদের শক্তি হচ্ছে তারুণ্য। 18 থেকে 35, গত 17 বছর ওনাকে দেখে নাই, দেখছে? এই 17 বছর রাজপথে ছিলাম। যেমন আজকে আমার মনে হয় আমি 2000 লোকের হাত মিলিয়েছি। এখন ওনারা তো প্রবলেম, ধর্মের কথা বলে কিন্তু হাত তো মিলেতে প্রবলেম, বুঝেন নাই? হাত তো মিলায় না, গাড়ি থেকে নামতে চায় না। এখন নির্বাচিত হওয়ার পরে ওনাদেরকে কোথায় পাবেন? এখনই তো পাওয়া যায়, সমস্যা নিয়ে যাইতে পারবেন? আর ওদের কি বলতে পারবেন নাকি কাশীনগর ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত নেতাদের কাছে গেলে আপনারা কিছু পাবেন কি মনে হয়? এরকম পক্ষান্তরে আমাদের যারা আছেন, আমরা তো গ্রাম কমিটির কথাও বললাম, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের নেতৃবৃন্দের কাছে গেলে আমার মনে হয় আপনাদের দাবি দেওয়া। যেমন আমি উত্তরে আজকে একটা মিটিং করেছি, মিটিংয়ে একটা মসজিদে গেলাম, নামাজ পড়লাম, ওনারা বললো যে কয়েকটা জানালা, আমি ইনস্ট্যান্ট বললাম যে এইসব মন্দিরটা করে দেন। তারপরে রাস্তার বিষয় নিয়ে আসলেন, ওনাকে আমি দায়িত্ব দিলাম। মন্দিরের বিষয় নিয়ে আসলেন, দায়িত্ব দিয়ে অ্যাসেসমেন্ট করেন, রাস্তা আমি ইঞ্জিনিয়ার পাঠাবো। তো আমি মিথ্যার আশ্রয় নিই না। 200-2000 কোটি টাকার যে ভুয়া গল্প, এটা আপনাদেরকে মানায়। আমরা যারা যে আদর্শের সৈনিক, আমরা মিথ্যার আশ্রয় নিতে পারি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির সাথে প্রতারণা করেন নাই, করেছেন? উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পক্ষান্তরে যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, উনি ঘোষণা না দিয়ে করাচিতে চলে গিয়েছেন, সেফ সাইডে। যিনি গত 17 বছর এই দেশকে লুটপাট করেছেন, যুদ্ধ চলাকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী দেশমাতা খালেদা জিয়া, উনি ছিলেন তখন কারান্তরে, ওনার 2 শিশু বাচ্চা নিয়ে। আর পক্ষান্তরে যিনি ধানমন্ডি 32 নম্বরে ছিলেন, সন্তান সম্ভবা ছিলেন, ওনাকে তো অ্যারেস্ট করা হলো না। শেখ হাসিনা তখন বাসায় ছিলেন। একদিকে খালেদা জিয়াকে কারা অন্তরীণ করলেন, অন্যদিকে সেই পাঞ্জাবিরা শেখ হাসিনার জন্য বাজার করতেন। ওনাকে তখন আমাদের তখন একটা নিয়ম ছিল, যারা সন্তান সম্ভব তাদেরকে শিং মাছ খাওয়াইতে হবে, মাগুর মাছ খাওয়াইতে হবে, শৈল মাছ খাওয়াইতে হবে। এই শিং মাছ মাগুর মাছের বাজারটা পাঞ্জাবিরা করতেন। তাহলে যারা প্রতারণা করলেন জাতির সাথে, জিয়া রহমান তো প্রতারণা করেন না। দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পরে যখন উনি ক্ষমতায় আসছেন, ক্ষমতায় আসার আগে উনি 74-এর দুর্ভিক্ষটা দেখেছেন, তারা ব্যর্থ, দেশ চালাতে তারা ব্যর্থ, এই দেশের মানুষকে ভাত খাওয়াতে তারা ব্যর্থ হয়েছে। যে স্বপ্ন দেখিয়ে, যে কথা বলে এই দেশকে স্বাধীন করেছেন, এই দেশের মানুষকে তারা তখন ভালো রাখতে পারেন নাই, এমন লুটপাটে তখন টাকাটা করেছে। এই দেশের মানুষ তখন 1 বেলা ভাত খেয়ে 3 বেলা ভাতের মার খেয়ে থেকেছে, কচু পাতা সিদ্ধ করে খেয়েছে, কলা পাতা সিদ্ধ করে মানুষ খেতে হয়েছে। তখন এই দেশের মা বোনেরা কাপড় পরতে পারে না তখন সম্ভ্রম লুকানোর জন্য। জানেন না কি ইতিহাস? জিয়া রহমান কাছে থেকে দেখেছেন। ক্ষমতায় আসার পরে জিয়া রহমান প্রথমে আমাদের যে অর্থনীতি মুক্তির জন্য যে কাজটি করেছেন, আজকে যে ধরেন এই যে আমরা সবাই চলবেন অর্থনৈতিকভাবে, যে সুন্দর বাড়ি দেখলাম কুয়েত প্রবাসী, এই যে বিদেশ যাওয়ার যে গল্প, এই গল্প কে রচনা করলেন? শহীদ রাষ্ট্র যখন ক্ষমতা আসলেন, উনি দেখলেন যে লক্ষ লক্ষ মানুষ বেকার লোক, বেকার যুবক যারা যুদ্ধ করেছে, অস্ত্র হাতে যুদ্ধ করে হানাদার বাহিনীকে হারিয়েছে, তাদেরকে উনি কাজ দিতে পারছেন। উনি ওআইসির মিটিংয়ে গেলেন। ওআইসির মিটিংয়ে গিয়ে এরাব কান্ট্রি, তখন 30টা কান্ট্রির রাষ্ট্রপ্রধানের সামনে বললেন, তোমার দেশে কাজ আছে, আমার দেশে কর্মক্ষম মানুষ আছে, আমার দেশের লোকদেরকে ভিসা দাও, তারা এসে তোমার দেশ পুনর্গঠন করবে কাজ করে, আর তুমি যে বেতন দিবা সেটা নিয়ে তাদের অর্থনৈতিক যে চাহিদা সেটা মেটাবে। এই মিডল ইস্টের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের লোকজনের জন্য ভিসা ওপেন করে দিলেন। এইভাবে শুরু হলো বিদেশ যাওয়ার এই যে গল্প। এখন যে সুন্দর সুন্দর বাড়ি, এ তো জিয়া রহমান চালু করেছে। বাংলাদেশের এখন অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স, বিদেশি রেমিটেন্স।
বিলিয়ন বিলিয়ন ডলার আসে। এই স্বপ্ন তো জিয়াউর রহমান দেখিয়েছেন আমাদের। আজকে যারা মিথ্যার আশ্রয় নেয়, ভোট তো দিয়েছিল আপনাদেরকে, এখন আপনারা ধর্মের কথা বলেন। তো ধর্মের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন সেটা কি আপনারা করতে পেরেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমেই তো বাংলাদেশের সংবিধান, দেশ স্বাধীনের পরে যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানে উনি নতুন করে সংবিধানের শুরুতেই উনি বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংযোজন করেছেন। প্রথমে ধর্মকেমন করেছেন যে রাষ্ট্রের সংবিধান শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। আচ্ছা, জিয়াউর রহমান ধর্মের জন্য বড় যে অনেক কাজ করেছেন। আমরা যে বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে হাতে গড়া দল, এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কেন আমরা বলি? যারা এখন জান্নাতের সার্টিফিকেট দেয় এরাই বলুক না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হজ করতে গেলেন, আপনারা অনেক হাদিস সাহেব এখানে আছেন, আরাফাতের ময়দান হজের একটা পার্ট কিনা। এবং আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি রোজ হাসর, রোজ কিয়ামতের দিন আমাদেরকে আরাফাতের ময়দানে আমাদের উপস্থিত হইতে, এটা বিশ্বাস করি কিনা। এই আরাফাতের ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হজ করতে গেলেন, দেখলেন আরাফাতের ময়দান অনেক উত্তপ্ত ওখানকার মাটি। কারণ ওখানকার টেম্পারেচার থাকে 48, 50, 52, অনেক উত্তপ্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করলেন? দেশে এসে অনেকগুলো গাছ পাঠালেন, বাসা ফাহাদের নিকট গাছ পাঠালেন। গাছ পাঠিয়ে বললেন গাছ লাগানো শীতল করার জন্য। আরাফাতের ময়দানের যে উত্তপ্ত আবহাওয়া সেটাকে শীতল করার জন্য উনি নিম গাছ পাঠালেন বাংলাদেশ থেকে। তাহলে নিম গাছ লাগাইলেন আরাফাতের ময়দানে শীতল করার জন্য। আরবিরা যারা আছে তারা বলে যে সাজরাতুল জিয়া তো আছে, ইংরেজিতে বলে জিয়া তো আছে। তো যে জিয়া ধর্মের জন্য যে কাজ করেছেন রোজ কিয়ামতের আগের দিন পর্যন্ত জিয়া পরিবার এবং জিয়া হাতে গড়া দল বাংলা জাতীয় দল, এটার কোনো ক্ষতি কেউ করতে পারবে? তাহলে আমরা অতীতে যতটুকু হয়তো দানের শীষ প্রতীক নিয়ে কেউ আসে নাই, এবার তো আগাম ঘোষণা দিচ্ছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ। আমরা ভাত খাই 2 বেলা। জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন আমরা তো ভাত খাই, সেটাকে উনি ওনার প্রতীক ধান ওনার প্রতীক হিসেবে বেছে নিলেন। মানুষ ওনাকে গ্রহণ করেছে। উনি 3 বছর 3.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 3.5 বছর যে জনপ্রিয়তা, আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি এখনো বলি আমাদের কোনো কর্ম নাই, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো জনপ্রিয়তা নাই। সকল জনপ্রিয়তা জিয়াউর রহমানের, সকল জনপ্রিয়তা জিয়াউর রহমান উনি করে গেছেন। ওনার জন্য এই দলটাকে আমরা ভালোবাসি। দেশমাতা খালেদা জিয়া যখন ক্ষমতা এসেছেন উনি অনেক কিছু করেছেন না? এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, আজকে তো নারী ভোটাররা এখানে উপস্থিত নেই। বয়স্কদের বয়স্ক ভাতা কে চালু করেছে? বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা বলেন সব খালেদা জিয়ার। এই যে শিক্ষা অবৈতনিক করেছিলেন, নারী শিক্ষা, বেতন ছাড়া পড়াশোনা, সব খালেদা জিয়া করেছে। তাইলে এই দলের বিরুদ্ধে যারা এখন আসে এখানে বক্তৃতা দেয়, যারা বলে যে একটা দল ক্ষমতা থেকে গেছে আরেকটা দল আসলে এরকম কি করবে, আপনারা কি করছেন? শুধু চট্টগ্রামকে যদি এক্সাম্পল ধরি, চট্টগ্রামে আমাদের কাছে আমরা নোট করা আছে শত শত লুটপাটের সাথে আপনার নেতা কর্মীরা জড়িত। বিএনপি লোকজন তো করেনি, কারণ বিএনপি লোকজন যে আদর্শটা ওন করে, অন্তরে লালন করে বলে। তো সুতরাং ওনারা যে গল্প বলে ভয় দেখানোর গল্প, কিসের গল্প? ভয় নিয়ে যাবে, আমরা নিয়ে যাব। আর কেমনে নিবেন? আগে মেহমান আনছেন, মেহমান বিএনপির লোকজনের ঘরে আসছিল রাতে, বিএনপির লোকজনে খাওয়াইছে। রাজশাহী ইউনিভার্সিটির ছেলে আনছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আনছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আনছেন। এখন এদেরকে খাওয়াইছে কারা, রাখছে কারা? আমরা এখন প্রস্তুত। আগে তো খাওয়া দাওয়াতে আপ্যায়ন, এবার কিন্তু ভিন্নভাবে আপ্যায়ন হবে। বুঝতে পেরেছেন কিনা? ভিন্নভাবে আপ্যায়ন হবে। যাই আর কি ভ্রমণ, পিকনিক স্পট। তুমি পিকনিক করার জন্য কিছু লোক আনেন, খাওয়ান দাওয়ান, বক্তৃতা দেন, আর আমাদেরকে বোকা বানানো যায়। পুরা মাঠ লোক কোথাকার সারা বাংলাদেশে গাড়ি দেখা যায় যে 250-300 গাড়ি করে দিচ্ছে।
বিদেশ থেকে যে সমস্ত টাকা আসে, টাকা আছে, খরচ করতে পারতেছেন আপনারা। কিন্তু 14 গ্রামের মানুষের মন বিজয় করতে পেরেছে? 14 গ্রামের মানুষ বুঝে মহিলা সমাবেশ করেছে, সারা বাংলাদেশ থেকে এনেছে। পক্ষান্তরে আমরা ওই দিন সম্মেলন, আমাদের সম্মেলনে আমি বলেছিলাম যে আমরা সবাই 14 গ্রামের, আমরা লাকসাম থেকেও যাই নাই, আনি নেই নাঙ্গলপুর থেকে, পাশের ইউনিয়ন থেকেও আসে। তাহলে সংগঠন হিসেবে আমরা অনেক বড় কিনা? যেহেতু বড়, ওনাদেরকে সুযোগ আছে মেহমানের এখানে মেহমান দিয়ে ভোট করানো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং ওনাদের যে অপপ্রচার যদি কান না দিই, একজন বক্তা বলে গেছে, বলবে যে ওদিকে 5 ইউনিট নিয়ে গেছে, ওদিকে 3 কেন্দ্র নিয়ে গেছে, এইসবে কান দেওয়া যাবে না। যেই কেন্দ্রে থাকবেন নিজের কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। 2001 সালে আমি প্রার্থী হয়েছিলাম, তখন তো জোটের প্রার্থী। আমি জোটের প্রার্থী, নেহায়েত আনকোরা, একদমই অপরিচিত, কিন্তু এই গ্রাম আত্মীয় স্বজনে ভরা। যেমন উনি তো দিলেন আমার মামাতো ভাই, পাশে আমার ফুফুর বাড়ি। তো আমি তো এটা আমার হক না। তো আমি তো চাইতে পারি, কেউ আমার বাবা, কেউ আমার ভাই, সবাই আমরা আত্মীয় স্বজন, কেউ মামাতো ভাই, কেউ ফুফাতো ভাই, আমরা আত্মীয় স্বজন। তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সংখ্যায় ওনারা অনেক নগণ্য। আমি অনেক বক্তৃতায় বলে থাকি যে এরা এমন একটা দল, এরা সার্বজনীন দল না, সকলের দল না। কিভাবে? ধরুন 55% মহিলা ভোটার, তো 55% মহিলা ভোটার, ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি কোনো নারী আজকে চায় যে ওনাদের ইউনিয়নের আমির হবে, ওনাদের গঠনতন্ত্র সেটা এলাও করে কিনা? গণতন্ত্র এলাও করে, মানে ওনাদের গঠনতন্ত্রে নারী নেতৃত্ব হারাম বলে। কি বলে? নারী নেতৃত্ব হারাম। আচ্ছা, তো নারী নেতৃত্ব হারাম হলে 55% শেষ টোটাল ভোটে। আচ্ছা, তারপরে আমাদের এখানে অনেক ধর্ম অবলম্বী লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে অনেক উপজাতি আছেন না। তো টোটাল ভোটের পার্সেন্টেজে কত? 10% যদি হয়, 55 + 10, মানে ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি আজকে কোনো হিন্দু ছেলে বলে যে আমি জামাত ইসলামের ইউনিয়নের আমির হব বা ইউনিয়নের সেক্রেটারি হব, ওদের গঠনতন্ত্র এলাও করে? জানেন তো, গঠনতন্ত্র এলাও করে, গঠনতন্ত্র পারবে না করতে। তাইলে 55 + 10, 65 তো চলে গেল। এরপরে আমাদের বিএনপির দলীয় আমাদের সাপোর্ট বলে, দলীয় কত পার্সেন্ট লোকের সাপোর্টের দল এটা বলেন? ওই যে একজন বললেন মসজিদে 5 জন যায়, আমরা শত শত লোক কাতার বন্দি হয়ে নামাজ পড়ি, তো 5 জন কেন? আপনারা যদি বড় সংগঠন হয়ে থাকেন, যদি মনে হয় আপনার জিনার মতন সংগঠন, তাহলে দেখেন 500-100 লোক থাকার কথা। কিন্তু যেইভাবে ভোট করে নির্বাচিত হবে আওয়ামী স্টাইল, ওইটা ভুলে যান। তো আমরা এসেছি এখানে শুধু এই মেসেজ দিতে যে ধর্মের সুশ্রুতি দিয়ে, বেহেশতের সার্টিফিকেট দিয়ে ওনারা যেভাবে ভোট নিতে চায়, আমি তো বলি যে কিছুক্ষণ আগেও বললাম, তো আমরা যারা গত 1400 বছর 1500 বছর যারা ইসলাম ধর্মের অনুসারী বা পৃথিবীর বিভিন্ন দেশ, ধরেন আজকে তোমরা বললে যে পাল্লায় ভোট দিলে ব্যস্ত যাবে, তো পাশের দেশে ইন্ডিয়াতে তো কত কোটি মানুষ মুসলমান? 40 কোটি। তো এরার তো পাল্লা নাই, এদের দেশে প্রতীক নেই, এদের দেশে হাত আর গোড়া মোড়া কি জানি আছে। তারা ব্যস্ত কেমনে যাবে? তারা কিভাবে ব্যস্ত যাবে? হ্যাঁ, এখন আমি বললাম যে ঠিক আছে, আজকে যিনি মারা যাবেন উনি তো ব্যস্ত যেতে হবে না, দুজন ওনাদের ভাষ্য অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী। সুতরাং এই সমস্ত বিষয় ওনাদের ফাঁপড়, ধরেন পাশের দেশ পাকিস্তান, গত নির্বাচনের আগে এরকম ফাঁপড়বাজি ছিল। পাকিস্তানের মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, মানে ওনারা ক্ষমতা চলে আসতেছে, কিন্তু আল্লাহর কি হুকুম জানেন, খোদা কি গজব, একটা আসনও পায়নি পাকিস্তান, একটা আসনও পায়নি।
পাকিস্তানের মানুষ আমাদের থেকে আরো বেশি ধর্মীয়, আরো বেশি ফান্ডামেন্টালিস্ট, একটা আসনও পায় নাই। তো বাংলাদেশে কেউ বললো যে আগে কিছু পাইছো পাইব, আমি বিশ্বাস করি কি জানেন, একটা আসনও পাবে। চৌদ্দগ্রাম যদি না পায় বাংলাদেশের কোনটা পাইবে, কোনটা পাইবে? এই চৌদ্দগ্রাম আমিই বললাম আপনারা ব্যবধানে জিতবেন, দানের ব্যবধানে জিতবেন, আমি বিশ্বাস করি। কারণ সাংগঠনিক যে স্ট্রাকচার যে কাটাবো, এই যে রাতের কয়টা ফোনে 10টা বসে আছে, এটাই তো সাংগঠনিক শক্তি। উঠি যদি যাইতেন কথা না শোনার জন্য, তখন বুঝতেন যে না, দলের প্রতি মায়া নাই, মমতা নাই, দলের প্রতি ডেডিকেশন নাই। এই যে রাতে 10টা পর্যন্ত বসে বক্তব্য শুনতেছেন, কটা থেকে? মাগিনদের পথ থেকে, একটা থেকে। তো এই জন্যে আমি কি বলতে পারি না, আমরা কি আশা করতে পারি না আমরা নির্বাচিত হব? আমরা বলতেই পারি, কারণ আমাদের লোকজন যেদিন ভোট হবে ওদিন আমরা রোজা রাখবো, প্রয়োজন আমরা ফজর নামাজ পড়েই আমরা কেন্দ্রে যাব। ফজর নামাজ পড়তে যখন যাব প্রস্তুতি নিয়ে যাব, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতি আল্লাহর স্পেশাল ব্লেসিংস আছে, আশীর্বাদ আছে, আমি বিশ্বাস করি এই দলের প্রতি আছে। কারণ যদি রোজ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি জিয়া জিয়া বলে না, রোজ কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, এখানে আমরা যারা আছি আমরা কিয়ামত পর্যন্ত আমরা কেউ আসবো না, কিন্তু রোজ কিয়ামতের রোজ হাসরের দিন পর্যন্ত এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম সৌদি আরবের সেই আরাফাত ময়দানে মুসলমানেরা, সারা পৃথিবীর মুসলমানেরা জিয়া জিয়া বলবে। তাহলে জিয়া রহমানের এই দলের প্রতি আল্লাহর স্পেশাল ব্লেসিংস আছে না? আর আপনারা কেন স্বপ্ন দেখেন মিশা মিশা কথা কই, মিশা মিশা গল্প কই, ইসলামের কথা কই, সার্টিফিকেটের কথা কই, আমরা জিতবে কেন স্বপ্ন দেখেন? তারপরে প্রার্থী হিসাবে আমি আমার এখন সক্ষমতা আছে। এর নির্বাচন, মেয়র নির্বাচন মিছিল করলাম 14 কিলোমিটার, কত? 14 কিলোমিটার, তার মানে হাঁটতে পারি, সামর্থ্য আছে। আমরা তো হাঁটিস, কদম হাঁটতে পারে না, হাঁপাই ওঠে। তাহলে জাতির সার্ভিস দিতে গেলে, জনগণের সার্ভিস দিতে গেলে না এনার্জি না। 60 বছরের রিটায়ারমেন্ট, কত বছর? 60, এখন 63 করছে। 63 ইয়ার্স যখন হয় আপনি রিটায়ারমেন্ট, তার মানে আপনার ব্রেন আর কাজ করে না। ওনার বয়স কত? হ্যাঁ, কেমনে সার্ভিস দিবে? কেমনে সার্ভিস দিবে? আচ্ছা, সুতরাং যারা মিথ্যার আশ্রয় নেয় ওনাদেরকে বলবো মিথ্যার আশ্রয় না নিয়ে বরং আমাদের সাথে থাকেন, আমরা সম্মানিত করব, আমরা কাকে অসম্মান করব না। যেটা গত 15 বছর হয়েছে চট্টগ্রামে এমন কিছু হবে না। কারণ আজকে আসার পথে বলতেছিলাম, প্রার্থী হওয়ার আগে, মানে আগে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, স্বাচ্ছন্দ্য মানে ফিনান্সিয়ালি ওনারা সলভেন্ট হয়েছেন এমপি মন্ত্রী হওয়ার পরে। আমি কামরুল হুদা তো এখনো বড় গাড়ি চালাই, তাহলে আমি তো ধরেন আপনাদের জন্য যে বরাদ্দ, সে বরাদ্দ টাকা নিয়ে আমার ছেলে মেয়েকে কিছু করতে হবে না, তো হবে? ওনাদের দরকার, ওনাদের এখনো দরকার আছে, 32,000 কোটি টাকাও দরকার, জগন্নাথ দিঘির মাছও দরকার, সব কিছু ওনাদের দরকার। আমি কামরুলদের কিচ্ছু দরকার নেই, শুধু আপনাদের ভালোবাসা, শুধু ভালোবাসা। আমি বিশ্বাস করি গত 17 বছর যে দলটাকে নার্সিং করেছি, সেই দলে আমি যখন প্রথম 2009-এ এসেছি, যখন কোনো মিটিংয়ে আসতাম চিন্তা করতাম আধা ঘন্টা কিভাবে চালাবো, আধা ঘন্টা মিটিংয়ে কে বক্তব্য রাখবে, নেতা নাই। এই ভদ্রলোক আমার সাথে ছিলেন বিগিনিং থেকে, উনি কিছু কথা বলতে পারতেন, কথা বলার লোক খুব একটা নাই। আজকে আমার ভাই মানে তো 5টা, আমি যদি চাই মানে কোন মাসের 30 দিনে 30 দিন এক মুহূর্ত বাদ যাবে না, বক্তৃতা চলবে, একজন দিবে বক্তৃতা দিবে না, আমি পারবো না ইনশাআল্লাহ। আমার এত নেতা কর্মী নেতা আছে, সবাই বক্তা ইনশাআল্লাহ। তো সুতরাং এই সংগঠনটা হারানোর ক্ষমতা আপনাদের নাই,
এই সংগঠনকে হারানোর ক্ষমতা আপনাদের নাই। দেশনায়ক তারেক রহমান যে রাজনীতি চর্চাটা করেন, উনি বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা করেন। এখন তথ্য প্রযুক্তির যুগে আপনারা তো তথ্য, এই আপনাদের গ্রামের তথ্য ঢাকা পৌঁছানো 1 সেকেন্ডের বিষয়। 7টা জরিপ হয়েছে এই পর্যন্ত। জরিপ 7টা জরিপে কোন জরিপে আপনাদেরকে 25% বেশি দেখাইছে বলেন? তাদেরকে জিজ্ঞেস করেন যে যে কোরআন শরীফটাতে রাখেন এটাতে হাত দেয়া, এটা কোন ধর্মে আছে, আমি এটাতে হাত দিয়ে যে বলেন কোন জরিপে আপনাদেরকে নির্বাচিত হবেন এই সম্ভাবনা দেখাইছে। জাতীয় নেতা আন্তর্জাতিক সব মানলাম। 14 গ্রামে মানুষ ভোট দিয়েছেন, যিনি এখানে এমপি হয়েছেন উনি মন্ত্রী হয়েছেন। 14 গ্রাম কাজী সাহেব প্রথম শিক্ষামন্ত্রী হয়েছেন, বাণিজ্য মন্ত্রী হয়েছেন, উপপ্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু যখন উনি 14 গ্রাম মানুষকে যখন সার্ভ করতে পারতেছে না, আমাদের ইচ্ছার অনুকূলে উনি যখন ডেভেলপমেন্ট করতে পারতেছে না, আমার চাহিদা মেটাতে পারতেছে না, উনি তো আমার বাজাপ্ত হয়েছে না 96 নির্বাচনে, জামানত বাজাপ্ত হয়েছে। দুইটা জায়গাটা 14 গ্রাম। আপনি 2001 সালে 14 গ্রামের মানুষ মনে করেছিলেন আপনি আসলে একজন ধর্মীয় মানুষ, জিয়াউর রহমানের দল থেকে নির্বাচন করছেন। দেশমাতা খালেদা জিয়া এসে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে। 14 গ্রামের মানুষ ভোট দিয়েছে। ভোট দিয়ে 3 মাসের মাথায় মানুষ বুঝেছে মানুষ ভুল করেছে। কত মাসের মাথায়? কেন জানেন? যেই দলের লোকদের ভোটে উনি নির্বাচিত হলেন, উনি নির্বাচিত হয়ে প্রথমে সেই দল নিধনের জন্য, বিএনপি নিধনের জন্য শত শত মামলা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে উনি দিয়েছে। শত শত মামলা। ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে, কেউ বাড়ি ঘরে ঘুমাতে পারে না। দল ক্ষমতায় 14 গ্রামের বাংলাদেশ জাতীয় দল বিরোধী দল। দল ক্ষমতা দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আমার দলের নেতাদের থানায় ঝুলিয়ে পিটায় পুলিশ, ঝুলিয়ে পিটায়। আমার দলের নেতা কর্মীদেরকে পিছপোড়া বেঁধে চেয়ারে পিটায়। আপনি এমন কাজ করেছেন আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের সাথে প্রতারণা করেছেন, করে নাই? সুতরাং 14 গ্রামের মানুষ আমরা খুব সচেতন। বাকিটা আপনার বিবেচনা করবেন। 17 বছর ধরেন আমি যে ধরনের ব্যবসা করি সব তো আছে আমার, সব আছে না? রাজনীতি করি বলে অনেকের সাথে মিশতেছি, কারণ আমাদের অস্থি মজ্জায়, আমার রক্তে ব্লাড রাজনীতি। কারণ বাবাও রাজনীতি করতে, এটা থেকে মানে রাজনীতি মানে মানুষের সেবা। আমার বাবারে দেখতাম বছরে 2 বার জমে বেচতাম, জানুয়ারিতে একবার, আপনার ডিসেম্বর জানুয়ারিতে একবার, জুনে একবার। কি করতেন? এই তো ওনার এই, আমার মনে হয় আমার বাবার নামে একজন অ্যাডভোকেট আছে আমাদের নারবাগে। উনি একদিন আমার বাবার জন্য দেখেন যে লুঙ্গি টুঙ্গি নিয়ে এসছে। পরিচয় হওয়ার পরে আমি পরে জানলাম যে আমার বাপ যখন ক্লাস 8-এ পড়ে, সুয়াগাছি যে হাই স্কুল যেটা ছিল ওটা ছিল রেসিডেন্সিয়াল। আমার বাবার জন্য উনি ফাঁকাইতেন, উনি পাকাইতেন আমার বাবার জন্য, উনি ফাঁকাইতেন আমার বাবার নামে, শামসুল হক, শামসুল হুদা। তো আমার বাবা ওনারে পড়াইছেন, উনি অ্যাডভোকেট হয়েছেন ঢাকা হাইকোর্টে প্র্যাকটিস করে। তো এরকম অনেককে আমার বাবা পড়াইছেন, অনেককেই পড়াইছে সেবা, যার কারণে আমরা 5 বোন, আমরা 8 জন, মানে আল্লাহর স্পেশাল ব্লেসিং আমরা সবাই কিন্তু সর্বোচ্চ ডিগ্রি দেয়। আমার বাবার ইচ্ছা মানুষকে সেবা করছে, কিন্তু আল্লাহ তাআলার ব্লেসিংস আমরা পাইছি। তো আমার কথা হলো আমি তো কাজ করতেছি লোকজনের জন্য, কাজ করতেছি লোকজনের জন্য। আমার যে কাজ, যে ব্যবসা, আমি না আসলে কোনো অসুবিধা নেই। এখান থেকে আমার 2 পয়সা ইনকামের কোনো বিষয় নেই। আসতেছি দলের মায়া, দলের ভালোবাসা, মানুষের ভালোবাসা। তো সুতরাং আমি বিশ্বাস করি, যেহেতু অনেক দিন এখানে বিএনপির কোনো প্রার্থী ছিল না, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করে নাই, জামাত এটা প্রার্থী ঘোষণা করছে, কিন্তু আমি বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান, যদি উনি লন্ডন বসে আছে, লন্ডন বসে উনি আমাকে সিলেক্ট করেছে 14 গ্রাম প্রার্থী আমি। কারণ উনি ওই যেটা বললাম বুদ্ধিবৃত্তি রাজনীতি চর্চা করেন, সকল ইনফরমেশন ওনার কাছে আছে।
সকল ইনফরমেশন ওনার কাছে আছে। এবং আমাদের দলের যে স্থায়ী কমিটির মিটিং, সেখানে যখন আলোচনা হয়, কারণ সারা বাংলাদেশের মানচিত্র নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এখন, সেটা চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের ব্যক্তি যিনি বিএনপির ভোটে নির্বাচিত হয়েছেন, উনি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ ওনাদের চরিত্রটাই এমন। 1947 সালে যখন পাক ভারত সেপারেট হয়, পাকিস্তান যখন ভাগ হয়, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তো পাকিস্তান হয়েছিল নাকি, জানেন তো? কিন্তু ওদের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলাম মওদুদি বলেছিলেন এটা হবে একটা দুজোকানা কি জানি একটা কান্ট্রি। মানে তখনও মুসলমানদের স্বার্থকে উনি সমর্থন করেন নাই। 1971 সালে যুদ্ধে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যই তো যুদ্ধ হয়েছে নাকি? তখন ওনারা স্বাধীনতা যুদ্ধে ওনারা সাপোর্ট দেননি, বরঞ্চ শান্তি কমিটির মাধ্যমে এই দেশের মানুষকে, প্রতিটা পরিবারকে ওনারা নির্যাতন করেছে। পাকিস্তানি পাঞ্জাবিরা যারা যুদ্ধ করতে এসছেন, যুদ্ধের ময়দানে তো আর বউ নিয়ে আসেন নাই, এসছেন পরিবার নিয়ে আসতে পারেন নাই। তাইলে শান্তি কমিটি যারা দায়িত্ব পালন করেছেন, তারা কি করেছেন? আমাদের মা বোনদেরকে সাপ্লাই দিয়েছে, আমাদের মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীদের ক্যান্টনমেন্টে পাঠিয়েছেন। তো তারা যে ধর্মের কথা বলেন, তখন ধর্ম কোথায় ছিল? তখন ধর্ম কোথায় ছিল? তখন আমার বোনকে ঘর থেকে তুলে নিয়ে পাঞ্জাবির হাতে তুলে দিচ্ছ, আমার মাকে ঘর থেকে তুলে নিয়ে পাঞ্জাবির হাতে তুলে দিচ্ছ, তখন তোমাদের ধর্ম কোথায় ছিল? সুতরাং এই দলটাকে বিশ্বাস করা যাবে না। 5 আগস্টের পরে যখন দেখা গেল যে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসবেন, আবার ষড়যন্ত্র। ওদেরকে কে চালাচ্ছে জানেন? আমাদের দাদারা চালাচ্ছে। দাদারা চাচ্ছেন না বিএনপি ক্ষমতায় আসুক। দাদারা কি করেছিলেন গত 15 বছর? এতে অনেকে এখানে আছেন, জানেন কিনা আমি জানি না। মাদ্রাসার প্রিন্সিপাল হবেন মাদ্রাসা শিক্ষিত লোক, কিন্তু দেখা গেছিল যে মাদ্রাসার প্রিন্সিপাল দিয়ে দিচ্ছে একজন হিন্দু লোক। জানেন না কি কাহিনী? হিন্দু লোক। দেখা গেছে যে ইসলামিয়াতে আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ছি না হাই স্কুলে, এই ইসলামিয়াত থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে রামের জীবনী দিয়েছে। তার মানে প্ল্যান ছিল তাদের আমাদেরকে ধর্মান্তরিত করা। আমি হয়তো মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব, আমার ছেলে হয়তো মুসলমান, কিন্তু 5 জেনারেশন পরে দেখা যাচ্ছে কোনো মুসলমান থাকতেন নাকি। এরকম একটা ষড়যন্ত্র করেছিলেন। এরকম ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদেরকে রক্ষা করেছেন। এখন দেশ গড়ার সময়, যখন দেশ গড়ার সময় আসলো, তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। দেশ নিয়ে ষড়যন্ত্র, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র, বিএনপির নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র, দেশমাতা খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র। দেশমাতা খালেদা জিয়াকে নিয়ে যখন উচ্ছা স্লোগান দেওয়া হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি যখন পদদলিত করা হয়, এই দেশের মানুষ এটা দেখতে অপেক্ষা করে নেই। এটা আমরা বরদাস্ত করব না, এইটা আমরা বরদাস্ত করব না। এই জন্য আমরা বলি, আমরা শান্তিপ্রিয় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। আমরা এখন যদি একটা অন্যায় করি নাই, কিন্তু আমরা এটাও আবার বলি, আমাদের আধা ঘন্টার কম পর যদি না তার নির্দেশ দেয়, আধা ঘন্টার কম পর সহ্য করতে পারে, চলে যাবে। সুতরাং সাবধান। আগামী দিনে আমার শেষ প্রতীকে ভোট দেওয়া, কারণ 10টা বেজে গেছে, আর বক্তব্য দিকে করতে চাই না। আগামী দিনে যদি সুযোগ হয়, নির্বাচন আগে আবারও আসা হবে, নির্বাচন আগে আবারও আসা হবে। তো ধানের শীষের জন্য কাজ করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে, এবং মা বোনদেরকে বুঝাবেন। এখন যেভাবে তালিমের কথা বলে, ডেকে এনে পরে কোরআন শরীফে 6 বলে যে পাল্লায় ভোট দিলে ব্যস্ত যাবে, এইটা বুঝাবেন জানেন তারা আসলে কোন ধর্মের অনুসারী। প্রকৃত ধর্ম ইসলাম ধর্ম, যেটা মদিনার ধর্ম, যেটা মদিনার সহ যেটা, সেটা তারা হন করে না। এটা বিশ্বাস করতে হবে আমাদের। সুতরাং বক্তব্য দিকে না করে আগামী দিনে আপনাদের প্রতি ধানের শীষকে নির্বাচিত করবেন। আজকে এটা হচ্ছে নির্বাচনী জনসভা আমার দ্বিতীয়। প্রথম মিটিং করলাম শিবপুরে, আপনাদের এটা দ্বিতীয়। আগে যে সমস্ত মিটিং আমি করেছি ওইগুলো ছিল সাংগঠনিক সভা। আজকে কাশীনগরের মাধ্যমে আমার নির্বাচনী যে জনসভা, এটা আমি শুরু করেছি। তার মানে প্রথম শুরু করেছি
লড়াই করো কে বলে রে জিয়া নয় এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে এ নেতা ছিলি রে চট্টগ্রামে নেতা ছিলি রে এই কোন নেতা আরো জুড়ে জুড়ে বলো জুড়ে সুরে আমরা কারা 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 চট্টগ্রামে ঘরে ঘরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চালিয়ে তাহলে মানুষ শুরু করে ঘর থেকে, শুরু করতে গিয়ে ঘর থেকে নিজের ঘর থেকে নিজের বাড়ি থেকে। তো কাশীনগর থেকে শুরু করলাম, কাশীনগরকে নিজের বাড়ি মনে করে নিজের ঘর মনে করে কাশীনগর থেকে আজকে নির্বাচনের জন্য শুরু করলাম। তো আগামী দিনে আমি বিশ্বাস করি কাশীনগরের এই বেল্ট আমরা যেটা কাজী জামান সাহেবের আমল থেকে দেখেছি, আপনারা যেদিকে হেলে পড়েন তারাই নির্বাচিত হয়। এখন আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ধানের শীষের জন্য, দেশমাতা খালেদা জিয়ার জন্য। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি আমাদের একজন নেতা, আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমাদের ফরিদ সদর সাহেব, উনি অ্যাক্সিডেন্ট করেছেন মোটরসাইকেল, অ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন উনি বাসায় অসুস্থ। সবাই কাছে ওনার জন্য দোয়া চাইলাম, ওনার জন্য দোয়া করবেন। সবার কাছে ওনার জন্য দোয়া চেয়ে আবারও সবাইকে রাতে 10টা পর্যন্ত এখানে বসে থেকে আমাদেরকে ধন্য করার জন্য, কৃতজ্ঞ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশমাতা খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার শহীদ রাষ্ট্রপতি ওমর হক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।